সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে আমার ভ্যাট এবং ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বরাবর মতো আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হতে যাচ্ছি। ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং টপিক্সটা ইনকাম ট্যাক্সের একটা গুরুত্বপূর্ণ টপিক্স, ইনকাম ট্যাক্স রিটার্ন রিলেটেড। এই টপিক্সটা নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। তবে কথা বলার আগে অর্থাৎ ভিডিওটি শুরু করার আগে আরেকবার একটু বলে নিই, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ প্রতিনিয়ত আমরা এই চ্যানেলের মাধ্যমে ভ্যাট, ট্যাক্স, কাস্টমস, আইটিপি, ভ্যাট কনসালটেন্ট এক্সাম এরকম অনেক ধরনের ভিডিও প্রতিনিয়ত আপলোড করতেছি। আপনারা এটা দেখে অবশ্যই উপকৃত হবেন এবং ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আশা করতেছি আপনাদের পুরো বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন বলবো যে আমাদের তাহলে মূল টপিক্সটা কি। মূল টপিক্সটা হলো আপনি আয়কর রিটার্নে জমি অর্থাৎ ল্যান্ড, ফ্ল্যাট এবং দালান কোঠা ক্রয় বা প্রাপ্তি দেখানোর ক্ষেত্রে কী কী বিষয় বিবেচনা করতে হবে। যদিও ইউটিউবে অলরেডি একটা ভিডিও আপলোড করা রয়েছে যে আপনি অনলাইনে বা অফলাইনে ইনকাম ট্যাক্স রিটার্নে ল্যান্ড, ফ্ল্যাট, দালান কোঠা কোথায় কিভাবে দেখাবেন, কিন্তু আজকের টপিক্সটা হলো যে দেখানোর ক্ষেত্রে কী কী বিষয়গুলো বিবেচনা করতে হবে। অর্থাৎ আপনি যে ল্যান্ড বা বিল্ডিং আপনি আপনার ইনকাম ট্যাক্সের রিটার্নে দেখাতে চাচ্ছেন, সেখানে দেখানোর ক্ষেত্রে পর্যাপ্ত ফান্ড আছে কিনা, বা জমির বন্টননামা আছে কিনা, বা আপনি যে বছরে কিনছেন সে বছরে দেখাবেন কিনা, এরকম অনেকগুলো কোশ্চেনের উত্তর আশা করতেছি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল টপিকসে চলে যাই যে আয়কর রিটার্নে জমি অর্থাৎ ল্যান্ড, ফ্ল্যাট এবং বিল্ডিং এর ক্রয় বা প্রাপ্তি দেখানোর ক্ষেত্রে কী কী বিষয়গুলো বিবেচনা করতে হবে। আয়কর কার্যালয় বিভিন্ন সময়ে নথিপত্র যাচাই বাছাই বা নিরীক্ষা করে। এ সময় কারো আয়কর নথিতে বাড়ি, জমি বা ফ্ল্যাটের উল্লেখ করা তথ্যের সাথে গড়মিল পেলে সংশ্লিষ্ট করদাতাকে নোটিশ দেওয়া হয়। এছাড়া সরকারি অনেক কর্তৃপক্ষের তথ্যভাণ্ডার বা ডাটাবেজের তথ্য জাতীয় রাজস্ব বোর্ডের কাছে থাকে। সেসব তথ্য উপাত্তের সঙ্গে আয়কর নথি মিলিয়ে দেখার কার্যক্রম শুরু হয়েছে। তাই সম্পত্তির তথ্য গোপন করলে নোটিশ পাওয়ার আশঙ্কা থাকে। এক্ষেত্রে যে বছর সম্পত্তি ক্রয় বা বিক্রয় করা হয় সে বছরের প্রযোজ্য আইন মেনে আয়কর বিবরণীটি অবশ্যই তৈরি করতে হবে। আয়কর রিটার্নে জমি অর্থাৎ ল্যান্ড, ফ্ল্যাট এবং বিল্ডিং ক্রয় বা প্রাপ্তি দেখানোর ক্ষেত্রে কী কী বিষয় বিবেচনা করতে হবে সেটা টু দি পয়েন্টে বলা রয়েছে। তাহলে দেখি প্রথম 1 নম্বরে কি বলা রয়েছে। জমি, ফ্ল্যাট বা বাড়ি উত্তরাধিকার এবং দান সূত্রে পাওয়া গেলে যে বছরে সেটি পাওয়া যাবে বর্জন করা হয়েছে সেই কর বছরেই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ হিসেবে দেখাতে হবে। এক্ষেত্রে মূল্য লিখতে হবে অজানা, অর্থাৎ মূল্য ডাজেন্ট ম্যাটার, কারণ আপনি উত্তরাধিকার সূত্রে যখন প্রাপ্ত হবেন সেই সম্পত্তির মূল্য অবশ্যই উল্লেখ থাকে না। কিন্তু যদি এমন হয় যে এই সম্পত্তিটা আপনার বাবা দলিলে লিপিবদ্ধ করে রাখছেন বা দলিলে লেখা ছিল বা চুক্তিতে লেখা ছিল, তাহলে যখন এটা বন্টননামা হয়ে যাবে, বন্টননামা হলে যদি প্রাইস উল্লেখ করা থাকে তাহলে আপনাদের উত্তরাধিকারীদের মধ্যে যেভাবে বন্টন করা হবে তখন প্রাইস উল্লেখ করা যেতে পারে। তবে যদি প্রাইস উল্লেখ না থাকে তাহলে অবশ্যই মূল্য অজানা বা জিরো লিখবেন। 2, যে পরিমাণ টাকা এক খাতে বিনিয়োগ করবেন সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আয়কর নথিতে সে পরিমাণ টাকার বৈধ উৎস আছে কিনা। অর্থাৎ আপনি ল্যান্ড বা বিল্ডিং দেখাতে চাচ্ছেন কিন্তু আপনার ফাইলে পর্যাপ্ত টাকা নেই, অর্থাৎ বৈধ উৎস আপনি এক্সপ্লেন করতে পারবেন না, তাহলে সেক্ষেত্রে ব্যাখ্যা করতে যদি না পারেন তখন আয়কর অফিস বা ডিসিটি সেইটাকে আপনাকে অপ্রদর্শিত অর্থ হিসেবে বিবেচনা করবে বা ইলিগাল মানি বা ব্ল্যাক মানি হিসেবে কনসিডার করে সেটার উপরে ট্যাক্স দিয়ে আপনাকে বৈধ করতে হবে। এই জন্য আপনাকে দেখানোর পূর্বেই দেখতে হবে আপনার ফাইলে পর্যাপ্ত পরিমাণ টাকার বৈধ উৎস আছে কিনা। 3, অনেক সময় জমি বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে অনেকে আত্মীয়স্বজন বা তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ বা দান গ্রহণ করে থাকেন। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে নগদে ঋণ বা দান যাতে কোনো ক্রমেই 5 লক্ষ টাকার বেশি না হয়, তার বেশি হলে ক্রস চেকের মাধ্যমে গ্রহণ করতে হবে। ঋণ বা দান
ঋণ বা দান উভয় একসঙ্গে যদি 5 লক্ষ টাকার বেশি হয় তাহলে সংশ্লিষ্ট বছরের আয় হিসেবে গণ্য হবে, অর্থাৎ পুরো টাকার উপরে ট্যাক্স দিতে হবে। যেটা বলা আছে আমাদের ইনকাম ট্যাক্স সেকশানে, অর্থাৎ 19 সেকশানে এটা বলা রয়েছে যে আপনার এইটা ইনকাম ফ্রম আদার সোর্সে চলে যাবে, যেই টাকার আপনি উৎস খুঁজে পাবেন না অথবা ট্যাক্স দিবেন না, এরকম অনেক কিছু বিষয়গুলো রয়েছে। তবে এখানে বলা রয়েছে 5 লক্ষ টাকা ক্রস করলেই সেইটা আপনার ইনকাম ফ্রম আদার সোর্সে চলে যাবে এবং সেটার উপর আপনাকে আয়কর প্রদান করতে হবে। ফোর্থ, জমি, ফ্ল্যাট, বাড়ি যদি স্ত্রী, স্বামী, সন্তান এবং পিতা বা মাতা কিনে দেন, সেক্ষেত্রে আয়কর ফাইলে যিনি কিনে দেবেন তার আয়কর নথিতে টাকা থাকতে হবে এবং ব্যাংকিং চ্যানেলে টাকা অবশ্যই পরিশোধ করা ভালো। অর্থাৎ যদি কোনো কারণবশত আপনি জমি বিক্রি করে থাকেন বা আপনার বাবা মা বিক্রি করা টাকাটা আপনাকে দিতে চায়, তাহলে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনার বাবা বা মা বা আত্মীয় স্বজন যদি জমি বিক্রি করে থাকে, যেটা মানে ব্লাড রিলেশন রয়েছে, যারা আপনাকে টাকা গিফট করবে, ওই টাকাটা যেন অবশ্যই ব্যাংকিং চ্যানেলে আসে। অর্থাৎ ওই জমি বিক্রিত টাকা ব্যাংক অ্যাকাউন্টে, ব্যাংকিং চ্যানেলে ঢুকতে হবে এবং ওই টাকা যখন আপনার অ্যাকাউন্টেও যেন ব্যাংকিং চ্যানেলে ঢুকে, তাহলে আপনার এইটা লিগ্যাল এক্সপ্লেনেশনটা দেওয়াটা সুবিধা হবে। 5, কোনো বিনিয়োগ সুবিধা পাওয়া যাবে না, অর্থাৎ কোনো আয়কর রেয়াত পাওয়া যাবে না। অর্থাৎ আপনি যে ল্যান্ড, ফ্ল্যাট এবং বিল্ডিংয়ে ইনভেস্ট করবেন সেখানে কখনো আয়কর রেয়াত পাওয়া যাবে না। 6, ফ্ল্যাট, দালান বা বাড়ি নির্মাণের ক্ষেত্রে আয়কর নথিতে পর্যাপ্ত টাকা দেখাতে না পারলে প্রতি বর্গমিটারের জন্য নির্দিষ্ট হারে আয়কর প্রদান করতে হবে। তাতে ফ্ল্যাট, দালান বা বাড়ি নির্মাণের ব্যাখ্যা থেকে অব্যাহতি পাওয়া যেতে পারে, অর্থাৎ আপনি ট্যাক্স প্রদান করলেই সেইটার এক্সপ্লেনেশন থেকে আপনি রেহাই পেতে পারেন। 7, বাড়ি নির্মাণের ক্ষেত্রে গণপূর্ত অধিদপ্তরের রেট অনুযায়ী নির্মাণ খরচ দেখাতে হবে। অর্থাৎ গণপূর্ত অধিদপ্তরের যে একটি স্পেসিফিক রেট রয়েছে, আপনি কততলা বাড়ি নির্মাণ করতেছেন সেখানে আপনার এক্সটার্নাল যে এস্টাবলিশমেন্টগুলো রয়েছে, আপনি যদি লিফট স্থাপন করেন বা ওয়াটার ট্যাঙ্ক অথবা এক্সটার্নাল যে সাপ্লাইগুলো রয়েছে, গ্যাস সংযোগ আছে কিনা, এই প্রত্যেকটা বিষয়গুলো কিন্তু আপনাকে বিবেচনা করে এবং আপনার ওন সুপারভিশনে যে 25% যেটা ধরা হয় সেটাও কিন্তু আপনাকে কনসিডার করতে হবে। অর্থাৎ ওন সুপারভিশন করেছেন কিনা বিল্ডিংটা তৈরি করার ক্ষেত্রে এবং কত তালাতে কত রেট দেওয়া আছে সেই রেট দিয়েই আপনাকে নির্মাণ খরচটা বের করতে হবে। 8, জমির ক্রয় মূল্যের সঙ্গে বা জমি বলেন বা ফ্ল্যাট বলেন বা যেটাই বলেন না কেন, ক্রয় মূল্যের সঙ্গে জমির দলিলের খরচ যুক্ত করে জমির মূল্য দেখাতে হবে। অর্থাৎ যে খরচ রয়েছে, লিগ্যাল যে খরচ রয়েছে, সেই খরচটা যুক্ত করে আপনি জমির মূল্যটা দেখাবেন। আয়কর রিটার্নের সঙ্গে দলিল বা বন্টননামার ফটোকপি সংযুক্ত করতে হবে। অর্থাৎ আপনি যখন জমিটা কিনবেন তখন সেটার বন্টননামা হতে পারে বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যখন হবে তখন সেখানে বন্টননামা থাকবে, সেই বন্টননামার কপি বা দলিল সংযুক্ত করতে হবে। জমি, ফ্ল্যাট, বিল্ডিং বা দালান কোঠা উত্তরাধিকার সূত্রে পাওয়া গেলে করণীয়। জমি, ফ্ল্যাট, বিল্ডিং উত্তরাধিকার সূত্রে পাওয়া গেলে এর জন্য কোনো আয়কর প্রদান করতে হবে না। এটা আমরা জানি যে উত্তরাধিকার সূত্রে পাওয়া গেলে এটার জন্য কোনো আয়কর প্রদান করতে হবে না। এক্ষেত্রে যে সংশ্লিষ্ট কর বৎসরে বা বছরে বন্টননামা করা হয় সেই কর বৎসরে সম্পদ বিবরণীতে উল্লেখ করতে হবে। সম্পদ বিবরণীতে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হিসেবে দেখাতে হবে এবং ভ্যালুটা 0 হবে। জমির মূল্য প্রদর্শন, আপনি অর্থাৎ জমির মূল্য যদি বৃদ্ধি হয়ে থাকে, অর্থাৎ আপনি যে ল্যান্ড বা ফ্ল্যাট বা বিল্ডিং যখন ক্রয় করেছেন, ক্রয়ের পরে যদি সেটার মূল্য কি হয়, বৃদ্ধি হয়, এই জন্য বলা হয়েছে আপনি কর বছরে সম্পত্তি ক্রয় করেছেন সেই সংশ্লিষ্ট বছরের ক্রয় মূল্যে সম্পত্তির মূল্য দেখাতে হবে। অর্থাৎ যে মূল্যে ক্রয় করেছেন তার সাথে আনুষঙ্গিক যে লিগ্যাল যে খরচ সেটা যুক্ত করে আপনি সম্পত্তির মূল্য দেখাবেন। পরবর্তীতে যতই মূল্য বৃদ্ধি হোক না কেন সব সময় ক্রয় মূল্য থাকবে, বর্ধিত মূল্য বা বাজার মূল্য দেখানো যাবে না। তাহলে ভিউয়ার্স, আমরা আজকে দেখলাম যে আয়কর রিটার্নে, সেটা অনলাইন হোক আর অফলাইন হোক, যে দালান কোঠা হতে পারে ল্যান্ড, ফ্ল্যাট বা দালান কোঠা বা বিল্ডিং যেগুলো দেখাবেন সেটা দেখানোর ক্ষেত্রে পূর্বে কি কি বিষয়গুলো বিবেচনা করতে হবে, কোন কোন দলিলগুলো থাকবে এবং আমি দেখালাম বাট এটার জন্য আমার লিগ্যাল কোনো ডকুমেন্টস নেই, তাহলে সেটার আপনি এক্সপ্লেনেশন দিতে না পারলে সেটা কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সে চলে যাবে এবং সেটার উপরে আপনাকে ট্যাক্স প্রদান করে সেটাকে আপনাকে কি করতে হবে, ব্ল্যাক মানি থেকে হোয়াইট মানি করতে হবে। আমি বারবার একটা কথা বলে থাকি যে ইনকাম ট্যাক্সের রিটার্নের বাইরে যদি কোনো অপদর্শিত সম্পত্তি বা সেটা ফ্ল্যাট হোক, ল্যান্ড হোক, দালান কোঠা হোক, যেটাই হোক না কেন, এমন হতে পারে নগদ অর্থ হতে পারে, এফডিআর হতে পারে, সঞ্চয়পত্র, এরকম অনেক কিছু হতে পারে। ইনকাম ট্যাক্সের রিটার্নের বাইরে যা কিছু থাকবে সব কিছু কিন্তু ব্ল্যাক মানি।
এবং এটাকে বলা হবে অপ্রদর্শিত অর্থ। এই অপ্রদর্শিত অর্থকে আপনি কর বছরে বা আয়কর রিটার্নে ঢুকাতে হলে অবশ্যই আপনাকে ট্যাক্স পেমেন্ট করেই আপনাকে দেখাতে হবে। এই জন্য আগে থেকেই যখন রিটার্ন তৈরি করবেন বা যারা প্রথম বছর রিটার্ন দেবেন, তাহলে অবশ্যই তারা লক্ষ্য রাখবেন যে আপনার কোথাও কোনো সম্পত্তি আছে কিনা, বাবা মার কাছ থেকে পাচ্ছেন কিনা, বা আপনি কিনেছেন অথবা কিনেছেন অনেক বছর আগে মনে নেই, সেই পুরো বিষয়টুকু আগে প্ল্যানিং করে নেবেন। ট্যাক্স প্ল্যানিং খুব মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকস। তো ট্যাক্স প্ল্যানিং অর্থাৎ ট্যাক্স রিটার্ন তৈরি করার পূর্বে অবশ্যই এই বিষয়গুলো আমার কি ছিল, কি আছে এবং কি নাই, এই পুরো বিষয়টুকু আপনাকে চিন্তা করার পরেই কিন্তু ইনকাম ট্যাক্সের রিটার্ন তৈরি করতে হবে। এটা কিন্তু হেলাই খেলায় ফেলানোর কোনো বিষয় নয় যে আমি আজকে দরকার হলো দিয়ে দিলাম, পরবর্তীতে এটার কোনো ঝামেলা নাই। মাথায় রাখবেন, কোনো ভুল ত্রুটি থাকলে বা অশুদ্ধ রিটার্ন আপনি যদি সাবমিট করে থাকেন, তাহলে ফাইলটা কিন্তু অডিটে পড়তে পারে, এবং অডিটে পড়লে কিন্তু পুরো বিষয়গুলো তখন এক্সপ্লেন করতে হবে, এবং যদি ট্যাক্স অফিস যদি সন্তুষ্ট না হয়, তাহলে এটার উপরে ট্যাক্স দিতে হবে। এজন্য পুরো বিষয়টুকু মাথায় নিয়ে কি ছিল এবং কি দেখাবেন বা কি পাচ্ছেন বা কি ক্রয় করেছেন, এই পুরো বিষয়গুলো মাথায় নিয়ে আপনি প্রথম বছরের রিটার্ন সাবমিট করবেন। এবং যারা রেগুলারই ইনকাম ট্যাক্সের রিটার্ন সাবমিট করতেছেন, তাহলে এই বিষয়গুলো মাথায় রাখবেন যে জমি বা ল্যান্ড বা ফ্ল্যাট বিল্ডিং যে বছরে কিনেছেন সেই বছরেই যেন হয়ে থাকে। এমন যেন না হয় 2 বছর আগে কিনেছেন দেখানো হয় নাই, সেটা কিন্তু অপ্রদর্শিত অর্থ, সেটার ক্ষেত্রে কিন্তু আপনাকে ট্যাক্স দেওয়া লাগবে। ট্যাক্স না দিয়ে সেটাকে আপনি হোয়াইট করতে পারবেন না। তাহলে দর্শক, আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আমরা জমি, ফ্ল্যাট বা ল্যান্ড, বিল্ডিং এগুলো আয়কর রিটার্নের দেখানোর ক্ষেত্রে পূর্বেই কি কি বিষয়গুলো বিবেচনা করা উচিত বা বিবেচনা করতে হবে। তাহলে দর্শক, আজকে এ পর্যন্তই। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী নতুন ভিডিওর আপডেট পেতে পারেন। চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে আবারও অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।